বেশি কিছু না লিখে যতটুকু চাইছে ততটুকু। একটা বড় প্রশ্নের ক্ষেত্রে আমি অনেকগুলো পয়েন্ট দিতে পারি, সংজ্ঞা দেব, উৎপত্তি চাইলে উৎপত্তি দেব, বৈশিষ্ট্য দেব, উদাহরণ দেব এবং সঙ্গে ছবি দেব, কিন্তু সেগুলো কিন্তু টু পয়েন্টে হতে হবে। টিকার ক্ষেত্রে অবশ্যই অনেকে ছবি দেয় না, 2 নম্বরের ছবি দেয় না। এগুলো দেওয়ার চেষ্টা করো, লেখা কম হোক। স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি কোনো ক্লাস করব না। আজকে একজন ভূগোলের ছাত্র বা ছাত্রী হিসাবে তোমরা নিজেকে কিভাবে প্রস্তুত করবে, কিভাবে নাম্বার বাড়ানো সম্ভব এবং কিভাবে ভূগোলকে ভালোবাসবে, সেই সম্পর্কে কিছু টিপস দেব আমি। আশা করি এইটা খুব ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, তাদেরও ভালো লাগাতে সাহায্য করবে। তো আসি কিভাবে ভূগোলে নাম্বার বাড়ানো সম্ভব সেই সম্পর্কে কিছু আলোচনা করে নিই। সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে বিষয়কে ভালোবাসতে হবে। অর্থাৎ যদি ভালোবাসা না জন্মায় তাহলে তো সেই সাবজেক্টটা পড়বেই না তোমরা। অর্থাৎ ভালোবাসলে বারবার পড়বে, আর তাতেই হচ্ছে অনেকটা শিখে যাবে। আর ক্লাস ভালো করে ফলো করতে হবে। ক্লাস যদি না ফলো করো তাহলে কিন্তু সেভাবে কিন্তু জিনিসগুলো জানতে পারবে না, কারণ অনেক কিছু জিনিস তো অজানা থাকে, সেগুলো স্যাররা ভালো করে বুঝিয়ে দেন, আর সেই বুঝিয়ে দেওয়ার থেকেই কিন্তু নিজেকে তৈরি করতে হবে। নেক্সট যেটা বলবো, আমাদের এখন অভ্যেস হয়ে গেছে বলতে পারি টেক্সট বুক ছেড়ে কোশ্চেন উত্তর বই পড়া, একটা ট্র্যাডিশন যেন চলে এসছে। এক্ষেত্রে আমি বলবো টেক্সট বই বেশি করে ফলো করো। টেক্সট বই ফলো করলে কি হবে না, টেক্সট বই ফলো করলে জিনিসটা সম্পর্কে, বিষয়টা সম্পর্কে ভালো করে বুঝতে পারবে। সেক্ষেত্রে একটা টেক্সট বই না যদি হয় তাহলে অনেকগুলো টেক্সট বই ফলো করো, তাতে আরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। কারণ একটা টেক্সট বুকে যদি কিছু অসঙ্গতি থাকে বা যদি অসম্পূর্ণ থাকে তাহলে অন্য টেক্সট বইতে সেটা আরো পরিষ্কার থাকে। অতএব একটা ছেড়ে অনেকগুলো টেক্সট বই ফলো করা জরুরি। তার মানে এই নয় যে কোশ্চেন উত্তর বই ফলো করবে না। কোশ্চেন উত্তর বই ফলো করতে পারো, করা ভালো। সেটা কিসের জন্য না, যে কোনো প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়। অর্থাৎ উত্তর লেখার অভ্যেস এবং ধরন জানার জন্য কোশ্চেন উত্তর বই ফলো করাটা যেতেই পারে। তবে বারবার বলছি টেক্সট বইয়ের বিকল্প হয় না, তাই টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে। কারণ এখনকার দিনে শর্ট কোশ্চেনে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে, আর শর্ট কোশ্চেনে যে যত স্ট্রং হবে সে তত বেশি কিন্তু নাম্বার পাবে। নেক্সট যেটা বলবো, লেখার মধ্যে কিন্তু নিজস্বতা আনতে হবে। কেন আমি এতক্ষণ বলছিলাম যে টেক্সট বইতে বেশি জোর দিতে, কোশ্চেন উত্তর বইতে নয়, সেটা এটাই তো পরিষ্কার হবে। নিজস্বতা তৈরি করতে কিন্তু বিষয়কে জানতে হবে, আর জানা সম্ভব খুঁটি যদি পড়ো, লাইন টু লাইন ধরে যদি পড়ো তাহলে কিন্তু তুমি বেশি জানবে। কিন্তু যদি একটা কোশ্চেনের উত্তর তুমি মুখস্থ করো তাতে দেখবে লিখতে গিয়ে অর্ধেক জিনিস ভুলে গেছো, কারণ তোমার বিষয়টা সম্পর্কে আইডিয়াই হলো না। সেক্ষেত্রে মুখস্থটাকে তুমি কাজে লাগাতে চাইলে তোমরা মুখস্থটাকে বেশি জোর দিলে কিন্তু এই জিনিসটা আসবেই, যে দেখবে অর্ধেক জিনিস লিখতে পারছো, অর্ধেক জিনিস লিখতে পারবে না। আর একটা জিনিস নিজস্বতাতে কেন বললাম না, যদি বুঝে নিতে পারো দেখবে নিজের মতো করে তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। একটা বইতে, কোশ্চেন উত্তর বইতে কি হয় না, লেখক তার নিজস্বতার উপর ভিত্তি করে তিনি একটা লেখার ধরন দিয়েছেন, ওনার সেটা অভিব্যক্তি। সেক্ষেত্রে তুমি চাইছো যে অন্যরকম লিখতে, সেটা তো হতে পারে না। তাহলে তোমার নিজস্বতা আনতে গেলে অবশ্যই কিন্তু
ভালো করে বুঝে টেক্সট বইকে ফলো করতে হবে। আর একটা জিনিস আমি কেন বলছি এখানটায় একটু ক্লিয়ার করে দিই। ধরো সাপোজ একটা কোশ্চেন উত্তরের বই অনেকেই পড়ছে, একটাই কোশ্চেন উত্তর, যে কোনো একটা, আমি কোনো পার্টিকুলার কোশ্চেন উত্তর বই বলছি না, অনেক স্টুডেন্ট পড়ছে, সবাই কিন্তু মুখস্থ করছে ধরে নিচ্ছি। তাহলে সবাই লিখলো একই লাইন, একই কথা, একই উদাহরণ, একই বৈশিষ্ট্য, সবকিছু লিখলো, কোনোটাই বাদ দিল না, 100 জনই লিখলো। সেই 100 জন কিন্তু তাহলে একজন পরীক্ষক, আমি যদি পরীক্ষক হই বা তুমি যদি পরীক্ষক হতে, তাহলে কি করবে? 100 জনকে গড়পড়তা নাম্বার দেবে। তাহলে তুমি বেটার কি করে হবে? যে 99 জনের থেকে তুমি একটু ভালো, সেটা করতে গেলে নিজস্বতা দরকার। তার জন্য ভালো করে বুঝে নিতে হবে, লেখার ধরন দেখে নিতে হবে, যে নিজেকে আরো কতটা ভালোভাবে নিজের বিষয়টা উপস্থাপন করছো সেটার উপরে জোর দিতে হবে। ভূগোল কিন্তু ছবিবিহীন হতে পারে না। অনেকে লেখার উপরে গুরুত্ব দেয়, বেশি বেশি করে লিখে। আমি সেক্ষেত্রে বলবো যতটা সম্ভব সঠিক লিখে ছবি আঁকার উপরে জোর দাও। যেগুলো অবশ্য ছবি হবে, যেগুলো ছবি হবে না সেগুলো তো ছবি দেবে না, কিন্তু ছবি হবে বা হতে পারে, সেখানে ছবি না দিয়ে শুধু যদি লেখা লিখো তাহলে কিন্তু নাম্বার কম পাবে। তাই ছবিটা অবশ্যই অভ্যাস করতে হবে নিয়মিত। অনেকের মধ্যে এই কনফিডেন্স থাকে যে আমি পরীক্ষার সময় এঁকে দেবো, কোনো ব্যাপার না। এটা ভুল, কারণ পরীক্ষার সময় প্রথমবার যখন তুমি আঁকতে যাবে অনেকটা সময় চলে যাবে। তাই আগে থেকে যদি যে সমস্ত ছবিগুলো তুমি আঁকবে বলে ভাবছো, স্থির করে রেখেছো, সেগুলোকে প্র্যাকটিস করো। তাহলে কিন্তু দেখবে পরীক্ষার সময় ছবিটা যদি তোমার মাথার মধ্যে আসে, তাহলে লেখাটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। নেক্সট যেটা বলবো, পড়ালেখার উপর জোর দিতে। পড়ালেখা বলতে অনেকের মধ্যে এই অভ্যাস আছে যে শুধু পড়েই যায়, লেখার অভ্যাস নেই, প্রচুর পড়ে, সারাদিন বইয়ের মধ্যে মুখ গুঁজে বসেই থাকে। মা বাবা বকুনি থেকে রেহাই হোক বা অন্য কিছু হোক, কিন্তু বই সামনে খোলা রয়েছে, এটুকুই অনেকেই দেখতে পাই। কি পড়লো, তার ব্যবহার কতটা করতে পারলো, সে সম্পর্কে তার নিজেরই জানা থাকে না। তাই আমি বলবো যতটুকু পড়বে ততটুকু যদি লেখার অভ্যেস তৈরি করো, তাহলে পরীক্ষার সময় দেখবে লিখতে গিয়ে তুমি কোথাও কিন্তু আটকাচ্ছ না, তোমার কিন্তু কোথাও আটকাচ্ছে না, তুমি সহজে লিখতে পারছো। অতএব যেটুকু পড়বে সেটুকু লেখার অভ্যাস করো। এরপরে যেটা আসবো, অনেক বইতে পাহাড়ের উচ্চতা বলো, নদীর দৈর্ঘ্য বলো, নদীর উৎপত্তি বলো, নদীর উদাহরণ বলো, সব থেকে বেশি সংখ্যক, সর্বোচ্চ, এই সমস্ত বিষয়গুলো একটা কনফিউশন তৈরি হয়। তোমাদেরও হয়, আমাদেরও হয়। এক বইতে হয়তো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ একরকম আছে, অন্য একটা বইতে সেই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ অন্য আছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় অনেক ক্ষেত্রে, তাই বা অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকে। তাই যদি কখনো কোনো এই অসঙ্গতি বা কনফিউশন দেখা যায়, তাহলে সেটাকে অবশ্যই পড়ার সময় পাশে একটা খাতা রাখবে বা ডায়েরি রাখবে, নোট ডাউন করবে, লিখে রাখবে। সেটা পরবর্তীকালে তোমার শিক্ষক মহাশয় বা শিক্ষিকার কাছ থেকে অথবা নেট সার্চ করে যেটা সঠিক সেটা জেনে নাও, কারণ সঠিকটাই জানতে চাওয়া হয়। অতএব আমি এই বইতে পেয়েছি এটাই সঠিক, এটা ভুল কথা। কারণ শর্ট কোশ্চেন স্ট্রং হতে গেলে অবশ্যই এই সমস্ত পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, গভীরতম খাত, এইসব জিনিসগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সঠিক হওয়া চাই, বা সালটা বা গিয়ে উদাহরণ, এই সমস্তগুলো কিন্তু সঠিক না হলে কিন্তু অনেক ক্ষেত্রে নাম্বার কমবে। আর শর্ট কোশ্চেন স্ট্রং হওয়ার জন্য অবশ্যই বইটাকে বারবার বলছি, লাইন ধরে ধরে পড়তে হবে। প্রত্যেকটা লাইনের উপর কিন্তু একটা করে শর্ট কোশ্চেন হতে পারে। আর একটা জিনিস হচ্ছে কি, নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমাদের সমস্যা হয় বা
অনেক কিছু যেন লিখতে মানে সেইভাবে নাম্বার পাও না, সেটা হচ্ছে গিয়ে যথাযথ উত্তর লিখো না। সেই যথাযথ উত্তর না লেখার জন্য কিন্তু নাম্বার অনেকেই বেশি জেনেও কিন্তু কম নাম্বার পায়। কেমন জিনিসটা? ধরো সাপোজ আমি যদি বলি হিমবাহের, আমরা পড়েছি হিমবাহ বা পড়বো পরবর্তীকালে, যদি না পড়ে থাকি এরকম আগে এরকম কিছু পড়েছি, সেক্ষেত্রেও দেখবে এই জিনিসটা থাকে যে ধরো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা একটা কোশ্চেন হতে পারে। আবার কোশ্চেন কোথাও দেওয়া হলো হিমবাহ এবং জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কি করে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়ে নেয় আর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়ে নেয়। সেই সঞ্চয় কার্যের মধ্যে যে দুটো পার্ট রয়েছে সেটুকু নজর দেয় না, খেয়াল করে না। পার্বত্য অঞ্চলে হিমবাহর ফলেই কিন্তু সঞ্চয় কার্য হয়, সেখানে কিন্তু জলের কোনো ভূমিকা থাকে না। কিন্তু হিমবাহটি যখন পাদদেশে আসে তখন কিন্তু হিমবাহ গলতে শুরু করে এবং হিমবাহ আর জলধারা এই মিলিত কার্যের ফলে সঞ্চয় হয়। তাহলে কোশ্চেনটা বলা হয়েছে হিমবাহ এবং জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তাহলে আমাকে সেইগুলো বলতে হবে, অর্থাৎ বহির্বিদ্যুৎ, সমভূমি, কেম মঞ্চ, এসকার, এই সমস্তগুলো বলতে হবে। কিন্তু সেখানে কখনোই আমরা গ্রাবরেখাকে ঢুকাবো না, কারণ গ্রাবরেখা হচ্ছে কি শুধুমাত্র হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরকমই ব্যাপারটা হয়, কি হয় যে যেটা চা হয় তার থেকে অনেক বেশি লিখে ফেলে, কারণ কি না সেই কোশ্চেন উত্তর বইতে হইতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলা আছে, সেখানে তো ভুল বলা নেই, সঞ্চয় কার্যের ফলে সবগুলোই আছে। কিন্তু যখন প্রশ্ন এলো কিন্তু হিমবাহ এবং জলধারার মিলিত কার্য, তাহলে কোশ্চেনটা যখন পাল্টে গেল তখন কিন্তু তোমাদের সেই টেন্ডেন্সি থেকে গেল অতএব সঞ্চয় যত ভূমিরূপ তো অতএব সবগুলোই হবে, কিন্তু তা নয়। যেটা হওয়া উচিত সেটাই। আর একটা জিনিস হচ্ছে কি, এখন বলে দেওয়া হয় যে 5টি প্রধান ভূমিরূপের বর্ণনা দাও বা 4টা প্রধান ভূমিরূপের বর্ণনা দাও বা 4টা বৈশিষ্ট্য লেখো। তুমি অনেক বৈশিষ্ট্য জানো, অনেকগুলো ভূমিরূপ জানো, কোনটা আগে কোনটা পরে লিখবে নিজেরাই কনফিউশন তৈরি হয়। সেক্ষেত্রে আবার বলবো শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও যে কোন 4টা বা কোন 5টা প্রধান যদি আসে আমি লিখব। আমি পরবর্তীকালে ক্লাসগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে বলে দেব, যদি আমার ক্লাসগুলো ফলো করো দেখতে পাবে। অর্থাৎ যে 5টি প্রধান সেই 5টি প্রধান লিখতে হবে, কারণ এইটা জাজমেন্ট করার জন্যই কিন্তু তোমাকে ওইভাবে কোশ্চেনটা দেওয়া হয়েছে, পার্টিকুলার উল্লেখ করে দেওয়া হয়নি যে এই ভূমিগুলো বর্ণনা দাও। 5টা প্রধান ভূমিরূপ, অর্থাৎ তোমার কাছে কোন 5টা প্রধান সেইটা পরীক্ষা বুঝে নেওয়ার জন্য কিন্তু দেয়। অতএব যেটা প্রধান নয় তুমি সেই 5টা উল্লেখ করে দিলে যেগুলো মনে আছে তাতে আমি সম্পূর্ণ নাম্বার পাবো আশা করলাম, এটা কিন্তু ভুল কথা। তো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই সঙ্গে বলবো মাধ্যমিক যারা দেবে বা মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, ম্যাপ পয়েন্টিংয়ের উপর অবশ্যই জোর দিতে হবে। আর পড়ার সময় কোনো আঞ্চলিক ভূগোল পড়লে অবশ্যই কিন্তু সেখানে ম্যাপটা খোলা থাকবে। ম্যাপ খুলে যদি তুমি পড়তে থাকো তাহলে অঞ্চলগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকটা মুখস্থবিদ্যা কাজে লাগে, কিন্তু তুমি যদি অঞ্চলগুলো ধরে ধরে পড়তে থাকো, সাপোজ যদি বলা হয় যে গম উৎপাদন ভারতে, তাহলে আমি যদি জেনে নিই যে এই রাজ্যে গম উৎপন্ন হয়, তাহলে আমার কিন্তু মাথায় মানচিত্রটা ঢুকে গেল। মানচিত্র ঢুকে গেলে কিন্তু আমার লিখতে কিন্তু অসুবিধা হবে না। অতএব পড়ার সময় ঠিক একই রকম প্রাকৃতিক ভূগোল পড়লেও যদি ছবিটা পাশে এঁকে পড়ো তাহলে দেখবে অনেকটা তোমার পক্ষে বোঝাটা সহজ হয়ে যাবে। এই গেল মোটামুটি তোমাদের নাম্বার কিভাবে ভূগোলে বাড়াবে কতগুলো সাধারণ ধারণা দিলাম। আরও অনেক কিছু আছে, পরের ক্লাসে বলবো। এখন আমি একটু অন্য প্রসঙ্গে বলবো। এই নাম্বার বাড়ানোর তো প্রয়োজন, কিন্তু নাম্বার বাড়াবো তখনই যদি বইটা তো পড়ি। যদি ভূগোলটা না পড়ে যদি আমি বলি নাম্বার বাড়াবো, সেটা তো সম্ভব নয়। তাই ভূগোলকে আগে ভালোবাসতে হবে, আর সেই ভূগোলকে ভালোবাসতে গেলে কতগুলো সাধারণ ট্রিপস আমি দেব, সেইগুলো যদি ফলো করো। অনেকের কাছে কিন্তু ভূগোলটা খুব কষ্টের হয়, যদিও ভূগোল একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং ভূগোল
একটা বাস্তবসম্মত বিষয়, যেটা থেকে অনেক কিছু জানা যায়। পরবর্তী সময় যখন তুমি লাইফ লং থাকবে, তখন কিন্তু প্রকৃতিতে তোমাকে থাকতে গেলে অনেক কিছু জানতে হয়। তো যাই হোক, আমি এই প্রসঙ্গে যেগুলো বলবো, অর্থাৎ ভূগোলকে ভালোবাসবে কিভাবে বা কি কি করলে ভূগোলের প্রতি ভালোবাসা জন্মাবে, সেই সম্পর্কে দু একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। সর্বপ্রথম ভালোবাসতে গেলে যেটা দরকার, যেগুলো পড়লে বা জানলে সেইগুলোর সঙ্গে বাস্তব জীবনে কতটা মিল রয়েছে সেগুলো খুঁজে বেড়া। অর্থাৎ একজন ভূগোলের ছাত্র হিসেবে বা ভূগোলে নিজেকে দক্ষ হিসেবে যদি গড়ে তুলতে চাও, তাহলে হচ্ছে কি যা কিছু জ্ঞান অর্জন করলে সেগুলো বহির্জগতে, মানে আমি আমার যে জগতে রয়েছি সেই জগতে এবং তার বাইরের জগতের সঙ্গে মেলানোর চেষ্টা করব। অর্থাৎ সমাজ থেকে আমাকে শিখতে হবে, পরিবেশ থেকে শিখতে হবে। পরিবেশ হচ্ছে সব থেকে বড় ভূগোল বই। অতএব তুমি যেগুলো বইতে পড়ছো সেগুলো পরিবেশের মধ্যে যদি খুঁজে পাও, এবং খোঁজার জন্য সেটা কি দরকার, তোমার চোখ কান এগুলো কিন্তু খোলা রাখতে হবে। অর্থাৎ কোথাও গেলেও কিন্তু একটা মেঘ দেখলে এই মেঘটা কি ধরনের মেঘ, কোন আকাশের মেঘ, কেন মেঘটা তৈরি হয়, এই প্রশ্নগুলো যদি তুমি নিজের মধ্যে করতে পারো, তাহলে দেখবে অনেক কিছু তোমার যে আগে যে জিনিসগুলো জেনেছিলে মেঘ সম্পর্কে, সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা আসবে। ঠিক একই রকম কোথাও বন্ধুদের মধ্যে বসে আড্ডা দিচ্ছ বা আলোচনা করছো অন্য কিছু বিষয়, সেইগুলো অন্য কিছু বিষয়ে আলোচনার সঙ্গে সঙ্গে যদি ভৌগোলিক কিছু জ্ঞানকে কাজে লাগাও। সাপোজ একটা জায়গায় বসে তোমরা আড্ডা দিচ্ছ বা গল্প করছো, যা খুশি করছো, হঠাৎ দেখলে সেখানে একটা ঝড় বইতে শুরু করলো বা বাতাস বইতে শুরু করলো। সেখানে কিন্তু একটা ভূগোলের যদি জ্ঞানটাকে কাজে লাগাও, অর্থাৎ কেন উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে, কেনই বা এত জোরে প্রবাহিত হচ্ছে, এতক্ষণ প্রবাহিত হয়েছিল না, কেন এই সময় প্রবাহিত হচ্ছে, এইসব যদি মনের মধ্যে প্রশ্ন করো বা বন্ধুকে সাথে আলোচনা করো, তাহলে কিন্তু দেখো অনেকটা সহজ হয়ে গেছে ভূগোল। অনেক কিছু জেনে যাবে। পরবর্তীকালে যখন ক্লাসে আসবে দেখবে এটা আরো পরিষ্কার হয়ে গেছে, তুমি নিজে নিজেই উত্তর পেয়ে গেছো। আরেকটা জিনিস, ভূগোলে কিছু কিছু টার্ম আছে, যে টার্মগুলো যদি বাংলা ভাষায় বলবো, যে শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা তোমার থাকে, তাহলে কিন্তু ভূগোলটা তোমার কাছে অনেকটা সহজ হবে। অনেকে অনেক কিছু জানে কিন্তু সঠিকভাবে লিখতে পারে না, জানা নেই বা ঠিকভাবে গুছিয়ে লিখতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো, যদি ভূগোলের ভাষাগুলোকে ভাঙতে পারো, তাহলে কিন্তু শব্দগুলোকে যদি ভাঙতে পারো, দেখবে তার মধ্যে উত্তর থাকে। কিভাবে, যে একটা উদাহরণ দিই। তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত, বহির মানে বাইরের, জাত মানে উৎপত্তি। তার মানে হচ্ছে কি, বহির্পৃষ্ঠ, পৃথিবীর দুটো অংশ যদি আমরা ধরি, অভ্যন্তর ভাগ, বহির্ভাগ, বাইরের অংশ, সেখানে যে শক্তি কাজ করছে, যাতে মানে সেখান থেকে উৎপত্তি হচ্ছে যে সমস্ত শক্তি, সেই শক্তিগুলো যে কাজ করছে তাকে বহির্জাত শক্তি বলে। তাহলে এই যে ভাঙার দক্ষতাটা যদি অর্জন করতে পারো, ধরো ট্রপোপজ, পজ মানে থামা আমরা জানি, ট্রপো মানে জানি, তাহলে সেখান থেকে এইভাবে যদি ছোট ছোট জিনিস, ধাপ চাষ, ধাপে ধাপে যে চাষ হয়, তাহলে সহজে যদি ভাঙতে পারো, তার মধ্যে যদি নিজেকে যুক্ত করতে পারো, প্রশ্ন করতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে ভূগোলটা অনেকটা সহজ হবে। যেমন পাত সীমানা যদি বলি, সীমানা মানে কি, যদি আমার স্পষ্ট ধারণা থাকে, বাংলা ভাষায় যদি একটু ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু পাত সীমানাটা বোঝাটা কোনো ব্যাপার নয়, তার জন্য লাইন ট্রেনের মুখস্থ করার দরকার নেই। সীমানা মানে দুটোর সংযোগ স্থল বলতে পারি, ট্রানজেকশন লাইন বলতে পারি। তাহলে পাতের দুটো পাত যেখানে মিলিত হচ্ছে তাকেই তো আমরা পাত সীমানা বলি। এটাই তো পড়বো পরে ভূগোলে বা বইতে পড়েছি। অর্থাৎ সেক্ষেত্রে ভাষাটাকে যদি নিজে ভাঙতে পারো এবং যদি তাকে বারবার পড়ো, লাইনগুলোকে, প্রশ্নটাকে যদি পড়ো এবং কেন যদি লাগানোর চেষ্টা করো, কেন উঁচু মেঘে বৃষ্টি হয় না,
যে কেন জুড়ো, কেন নদী পাহাড় থেকে নিচের দিকে নেমে আসে, কেন পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে লাভাগুলো বাইরে বেরিয়ে আসে, কেন যদি জানতে পারো তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবে। সেখানে নিজের যে মাইন্ড সেটা কিন্তু আরো স্পষ্ট ধারণা তোমাকেই দিয়ে দেবে যে কিভাবে হচ্ছে। যদি একটু ভাবি আমরা তাহলে কিন্তু অনেক উত্তর নিজে নিজেই করতে পারবে, অর্থাৎ নিজস্বতা তৈরি হবে। সেই নিজস্বতার কথা আমি বারবার বলছি যে নিজস্বতা যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু ভূগোলে দক্ষ হয়ে উঠবে। তার জন্য শুধুমাত্র মুখস্থ করতে হবে না, শুধুমাত্র রাত দিন পড়তে হবে না, একটা কম সময়ের মধ্যে পড়েও ভালো করে বুঝে নিয়ে বাস্তবের সাথে মিশিয়ে নিজের মধ্যে যদি বারবার সেগুলোকে ভাবতে থাকো তাহলে কিন্তু ভূগোলকে সহজে বুঝতে পারবে। এবার আমি আরেকটা অন্য জিনিসে বলবো যে লিখবো কিভাবে, লেখার ক্ষেত্রে বলি। অনেকে বই পড়ে, পর করে লিখে চলে যায়। এক্ষেত্রে ভূগোলে ভালো নাম্বার পেতে গেলে কম লিখে বেশি নাম্বার পাওয়া সম্ভব। কম এই অর্থে কি না, অ্যান্সারটা অবশ্যই সংক্ষেপে হবে, বেশি কিছু না লিখে যতটুকু চাইছে ততটুকু। একটা বড় প্রশ্নের ক্ষেত্রে আমি অনেকগুলো পয়েন্ট দিতে পারি, সংজ্ঞা দেব, উৎপত্তি চাইলে উৎপত্তি দেব, বৈশিষ্ট্য দেখব, উদাহরণ দেব এবং সঙ্গে ছবি দেব, কিন্তু সেগুলো কিন্তু টু দ্য পয়েন্টে হতে হবে। টিকার ক্ষেত্রে অবশ্যই অনেকে ছবি দেয় না, 2 নম্বরের ছবি দেয় না। এগুলো দেওয়ার চেষ্টা করো, লেখা কম হোক। সংজ্ঞা 1 লাইনে আনার চেষ্টা করতে হবে। বৈশিষ্ট্যগুলো ছোট ছোট করে বৈশিষ্ট্য লিখতে হবে, বড় বড় ব্যাখ্যামূলক বৈশিষ্ট্য না লিখলেও হবে। নিজেকে আগে বুঝে নিয়ে লিখতে হবে। অবশ্যই উদাহরণ বা এই সমস্তগুলো কিন্তু যেন সঠিক হয়, কারণ ভূগোল এমন একটা গতিশীল বিজ্ঞান যেখানে হচ্ছে প্রতিদিন পাল্টায়। আজকে যে পাহাড় সর্বোচ্চ সেটা কালকে পাল্টে যেতে পারে, তাই বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। কারণ যে বই যত আপডেট ভাবে লেখা হয় সেগুলি সেখানে আপডেট ভাবে দেওয়া হয়। বিভিন্ন ক্লাসে বিভিন্ন জন সেই আপডেটগুলো দিয়ে থাকেন, সেগুলো ফলো করো। প্রয়োজনে নেট ফলো করো যে কোনটা সঠিক। বিভিন্ন যে কনফিউশনগুলো থাকে সেগুলোকে একত্রিত করে সেইগুলোকে দূর করো বিভিন্ন এক্সপার্টের সহযোগিতা নিয়ে, তাহলেই দেখবে ভূগোল অবশ্যই ভালো লাগবে। আশা করি এই ট্রিপসগুলো তোমাদের কাজে লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী ক্লাসগুলো ফলো করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।